আসসালামু আলাইকুম। শীত এসে গেছে। শীত আসা মানে ঘরের কোণে লেপের তলে খেতার তলে বসে থাকা টিভি দেখা। বাইরে প্রচণ্ড বাতাস ঠান্ডা, যেমন কাঠবিড়ালি। এতদিন বাইরে ঘোরাঘুরি করছি, রাত তো 10টা পর্যন্ত কাজ ছিলাম। কাজে থেকে আবার কিছুক্ষণ আহ, রাস্তাঘাটে আবোল তাবোলভাবে ড্রাইভিং করা, খুব এনজয় করলাম। কিন্তু এখন শীতের জন্য আর বাইরে যেতে পারি না। আহ, এটা আমাদের জন্য খুব একটা আরামের দিন। ঘরের মধ্যে বসে লেপের তলে যাও। বিশেষভাবে ভিডিও করতে আগ্রহ এই জন্যই, কি কিছু না, কিছু কাজ নাই তো খই ভাত। তো বিশেষভাবে আমি আমার বড় বোনের কথা বলতে চাই। বড় বোন আমার ভিডিও দেখে প্রায়ই আমাকে অনুরোধ করে কিছু একটা পোস্ট করি। ওনার তো অসুস্থ শরীর, সারাদিন শুয়ে থাকে। তো ওনাকে সান্ত্বনা বা ওনার সাথে কথা বলার জন্যই এ ভিডিও। সবার জন্য হয়তো বা মজাদার হতে পারে, কিন্তু আমার জন্য খুব এটা কষ্টকর ব্যাপার। উনি জানতে চেয়েছেন আহ, আমার বাবা সম্পর্কে। আমি 4টা ভিডিও আপলোড করছি। তো উনি বেশ পরিতৃপ্ত। উনি অনেক কিছুই জানেন না, বা ওনার বিয়ে হয়ে যাওয়ার পরে সংসার থেকে উনি জামাইয়ের ঘর করাতে তো বাবার প্রত্যাহিক জীবন তো উনি অবলোকন করেন না। আমার মনে হয় স্বভাবত সব মেয়েরা এইটা করে, বিশেষ করে যাদের দূর দেশে বিয়ে হয়। তো দূর দূরান্ত দেশে যাদের বিয়ে হয়, ওই সমস্ত মেয়েদের যে যে কষ্টটা, যে উপলব্ধিটা আমি এতদিন পরে এ, সেই আবার ভিডিও কলে বুঝতে পারলাম। তো ওনারা তো সকাল সন্ধ্যা বাবাকে দেখে নাই। স্বামী সংসার করে, মাসে বৎসরে হয়তো বা 2 বৎসরে একবার দেশের বাড়িতে আসে, দেখা করে। কিন্তু ওই আশাটা যে কত মহা ঔষধ। মহা ঔষধ মানে এই জন্যই বলতেছি যে এই যে নিত্য নৈনন্দিন সংসারে নানা রকম ঝুট ঝামেলা পেরিয়ে বাপের বাড়িতে আসা, তারপরে বাপ মার সাথে কথা বলা, যে একটা উম, মৃত সঞ্জীবনী। মানে যে আত্মাটা এতদিন সুপ্ত ছিল, কিছুদিন বাবার বাড়িতে থেকে একটা প্রশান্তি লাভ করে আবার জামাইয়ের ঘরে ফিরে যাওয়া। আর বাবার তো যথাসাধ্য মধ্য আয়ের সংসার হলে যতটুক পারে মেয়েকে খাওয়া দাওয়া এবং আরাম আয়েসের ব্যাপারে বাবার মায়ের বিশেষভাবে নজর। সেই বাবা যখন গত হয়ে যায়, তখন বাবার সেই স্মৃতিগুলিই, সেই বাবার উপলব্ধিটাই আমার কাছে মনে হয় ওদের কাছে সবচেয়ে প্রিয়। তো আমি আজকে যে প্রসঙ্গে কথা বলবো, আমার বাবার একটা হঠাৎ সিদ্ধান্তের, একটা বিশাল বড় ভুল সিদ্ধান্তের, আমার কাছে মনে হচ্ছে ভুল সিদ্ধান্ত। বা ভুল সিদ্ধান্ত কথাটা ঠিক না, মানে যেটা চিন্তা করে করা হলো সেটা হয় না। ইচ্ছা ছিল, কিন্তু সঠিক বাস্তবায়ন হয় নাই। ঘটনাটা বড় চমৎকার। আমি একটা ইতিহাস টেনে আনব। তখনকার বাংলাদেশের স্বাধীনতা উত্তরের যে বাংলাদেশের পরিস্থিতি, কি হাহাকার চলছে সব দিকে। এই হাহাকারের জন্য প্রত্যেকটা স্বাধীনতা উত্তর দেশই এটা উপলব্ধি করে, কিন্তু জাতিতে জাতিতে ভেবাদ, বিভেদ, জাতিতে জাতিতে পার্থক্য আছে।
যেমন ভিয়েতনামের স্বাধীনতা আমাদের স্বাধীনতা সমকালে হলেও ভিয়েতনাম ঘুরিয়ে দাঁড়িয়েছে। সেখানে আওয়ামী লীগের মতো, বিএনপির মতো, এরশাদের মতো এরকম কি বলা চলে, এগুলো রক্তচোষা সময় ওরা পার করেনি। কিন্তু আমরা এমনই একটা জাতি, যে জাতি একটা ছোটোকালে একটা সাপ মারতাম। এটা কি, উম, কালো রঙের, ছোট্ট, জাস্ট ইট দিয়ে পিষানোর পরে সাপটা মরতো না, তারপরও লড়াচড়া করতো। ছোট্ট, এই কেঁচোর মতো লম্বা। তা আমাদের জাতিটা সেরকম, বড় বিষাক্ত, এবং যত রকম চাপাচাপি মারামারি হোক না কেন বেঁচে থাকে। নইলে এই জাতিটা আহ, অনেক আগেই আরেকটা দেশের পররাস্ত হয়ে যেত, হস্তগত হতো। কেন এই জাতির ঘটনাটা বলছিলাম, 72, 73, 74, 75 সনের মানুষ যারা এখন পর্যন্ত বেঁচে আছেন, তারা আমার এই ইতিহাসটা মজা পাবেন। কিন্তু এটা বাস্তব, এটা কোনো গল্পের ব্যাপার না। এটা আমি আমার বড় বোনের সাথে কথা বলতেছি। এখানে কোনো আবেগের আশ্রয় নাই, মিথ্যার আশ্রয় নাই। যাক, ঘটনাটার কেন্দ্রে আসি। তখন 75 সাল, 74-75 সাল, শেখ মুজিবকে তখনও ক্ষমতায় দেখা যাচ্ছে বেশ দাপটে। উনি এত বড় একটা দুর্ভিক্ষ বাংলাদেশে যাওয়ার পরেও উনি বাংলাদেশ থেকে কোনো দেশে যান নেই। তখন অনেক প্রসিদ্ধ দেশ ছিল, ওনার ভালোবাসার অনেক দেশ ছিল, ওনাকে অনেকেই চিনত, কিন্তু উনি বাংলাদেশ ছাড়া কোনো দেশে ঘুরতে যান নাই দেশের স্বার্থের জন্য। আর ওদিকে ভারত যত রকম দুর্ভিক্ষ চলার যত রকম প্রসেস আছে সেটা ভারত চালিয়েছে। যাই হোক, আমরা অর্থনৈতিকভাবে খুব দুর্বল অবস্থা ছিলাম। আমার পড়াশোনার জীবনে আমি দেখেছি, আমি আমি বলি যে কতগুলি সংস্থা ছিল বাংলাদেশের, যেগুলি আমার নিত্য নিত্য দৈনন্দিন একটা রুটিন ছিল। একটা ছিল ভোগ্যপণ্য সংস্থা, আরেকটা ছিল টিসিবি, আরেকটা ছিল বাংলাদেশ সেনা কল্যাণ সংস্থা, এবং আরেকটা ছিল রেশন দোকান। একদিন রেশন দোকানে চাউল চিনির জন্য লাইন দাও, আরেকদিন টিসিবির জন্য কাপড়ের জন্য লাইন দাও, আরেকদিন ভোগ্যপণ্য সংস্থার জন্য তেল লবণের জন্য লাইন দাও, আরেকদিন সেনা কল্যাণ সংস্থার পিছনে দাঁড়িয়ে কেরোসিন তেলের জন্য লাইন দাও। এইভাবে একটা স্টুডেন্ট লাইফের এই লাইন দেওয়াটা, তাদের জীবনটা যে কত বড় বিপর্যয় আসে, এটা আমি আমি এর জন্য দায়ী। তবে মানুষের ভিতরে যদি সংগ্রাম থাকে, সেই আমরা তো সেই বাঙালি, ওই যে কালো ছোট সাপ জাতি, এত অভাব দুর্ভোগ দুর্ভিক্ষ, এত কষ্টর পরেও বেঁচে আছি। এবং এই বেঁচে থাকা শেষ পর্যায়ে লন্ডনের মতো একটা দেশে, যেখানে বেশ আরাম, রিল্যাক্স, কিন্তু অন্তরের যে ক্ষেতটা, যে দুঃখটা, এটা আমি বড় বোনের সাথে শেয়ার করছি। 74 সনে আমার মেজো চাচা কাস্টম অফিসার। আদৌ উনি কাস্টম অফিসারের পড়াশোনার যোগ্যতার জন্য চাকরিটা পাননি। উনি ছিলেন আন্তর্জাতিক পর্যায়ে ফুটবল প্লেয়ার। উনি কলকাতা মোহামেডানে খেলেছেন, ঢাকা মোহামেডানে খেলেছেন। ফুটবল প্লেয়ার ফজলুর রহমান আরজু। উনি ওনার খেলার সুবাদে বাংলাদেশ কাস্টমস ওনাকে চাকরি দেন। তো উনি কাস্টম অফিসার হিসাবে রিটায়ার করেন। তা আমার প্রায় বাবা চিটাগং জেটিতে যেতেও, এটা আবার বাবার একটা
হবি ছিল পুরনো জিনিসপত্র কেনা। কারণ নতুন জিনিস কেনার মতো সম্পর্ক, সরি, নতুন জিনিস কেনার মতো সামর্থ্য ওনার ছিল না। তো কোনো এক সময় উনি চিটাগং জেটিতে বিস্তার একটা বইয়ের, পুরনো বইয়ের একটা স্তূপ দেখতে পায়। তো ওই বইগুলা উনি ছোট চাচার সুবাদে অকশনে ডেকে, অকশন যখন হয় তখন ওই বইগুলি নিয়ে আসছে। বইগুলি ছিল এশিয়াটিক সোসাইটির, আমেরিকান গভর্নমেন্টের দেওয়া বই, ইংলিশ বই। বইগুলার ভিতরে ঢুকে কোনোদিন পড়াশোনা করি নাই, কিন্তু বইগুলির নাম দেখে আজকে মনে হচ্ছে যে বাবার যে উদ্দেশ্য ছিল যে বইগুলি অকশনে নিব, ছেলে পেলে, এতগুলি ছেলে পেলে পড়াশোনা করবে, বিদ্বান হবে, সে আশায় ঘুরে বালি। বইগুলি ছিল এমন সুন্দর বাধাই করা যে উই পোকা সে কার্টুনগুলা ভেদ করে বইয়ের ভিতরে ঢুকতে পারার যোগ্যতা ছিল না। এত কঠিন মলাট এবং এত টাইট প্যাকেজিং। আমাদের টিনের ঘর, এদিকে বৃষ্টি পড়েতে বইগুলি ওদিকে সরা, ওইদিকে বই সরাতে এদিকে সরা, মানুষের থাকার জায়গা নাই। হায় বইয়ের ইতিহাস! সেই রমনা শিল্প মেলায় বইয়ের কাঁধে ঠেলা গাড়ি ভরে বই নিয়ে যাও, সারাদিন বিক্রি করো। সারাদিনে একটা বইও বিক্রি হতো না, সব ইংলিশ বই। বইগুলির নামকরণ ছিল ক্রস সেকশন, 12 প্রোজ রাইটার, প্রোফাইল অফ আমেরিকা, সায়েন্স অ্যান্ড লাইফ, মডার্ন সায়েন্স, এইরকম অনেক ধরনের বই ছিল। তো শেষ সময়ে বিভিন্ন বইয়ের অনুষ্ঠানে, বিয়ের অনুষ্ঠানে, যেহেতু বিয়ের অনুষ্ঠানে গেলে কিছু একটা উপহার দিতে হয়, সেই পন্থা অবলম্বনে বাঁচার জন্য কিছু কিছু বইও ওই বিয়ের অনুষ্ঠানে প্রেজেন্ট করা হলো। তাছাড়া বিভিন্ন স্কুলের অনুষ্ঠানে, লাইব্রেরিতে এই বইগুলি দিয়ে আস্তে আস্তে এই ঝঞ্ঝাট কমানো হলো। তো বইগুলি যখন বাবা কিনে নিয়ে আসেন, তখন বইগুলা লাড়াচাড়া করার মতো সময় আমাদের ছিল না। কারণ টিসিপিতে লাইন দাও, খাবারের জন্য লাইন দাও, স্কুলের বেতনের জন্য টিচারের চক্ষু গরম শোনো। তো তখনকার জীবনের যদি আমি বলি, যেমন চরিত্রটা এইভাবে ছিল যে পাকা রাস্তা, সুন্দর মসৃণ রাস্তা, বিভিন্ন দামি দামি গাড়ি চলা করছে, সেই রাস্তার পাশে যে ধুলা এবং অপরিষ্কার, সেই রাস্তা হাঁটা, মাইলের পর মাইল, মাথার উপরে রৌদ্র, তৃষিত হৃদয়, খালি পা, নোংরা কাপড় জামা, ধুলা নাকে মুখে পড়ে যাওয়া, এইভাবে যদি মানুষ হাঁটে, এবং একদিন না, মাসের পর মাস, বছরের পর বছর, সেই রকম একটা জীবন আমি অতিবাহিত করছি। না ছিল সংস্কৃতি স্বভাবসুলভ, না ছিল কবিতা আবৃত্তি, না ছিল গান শোনা, না ছিল ভালো খেলাধুলা, না ছিল ভালো পড়াশোনা, না ছিল ভালো কাপড় চোপড়। এই আস্তাবলের মধ্যে আমি বেড়ে ওঠা। তবে একটা বই আমি প্রায় দেখতাম, বইটার ভিতরে নানা রকম ছবি ছিল, যে প্রোফাইল অফ আমেরিকা। ওই আমেরিকার মধ্যে যে আমেরিকার একটা ছবি আমার কাছে এখন পর্যন্ত মনে আছে, যে একটা বৃদ্ধ ও সোলজার, সে তার তার বাহিনীর জন্য যে একটা ভাষণ দিচ্ছে, সেই প্রোফাইল অফ আমেরিকার সেই বৃদ্ধর ছবিটা আমার এখনও পর্যন্ত মনে আছে, মনে গেঁথে আছে। কারণ আমি ছবি দেখতাম, ইংলিশ তো পড়তে পারতাম না। তো আরেকটা বই ছিল মডার্ন সায়েন্স। সেই মডার্ন সায়েন্সের ভিতরে একটা বডি ছিল, এই বডির উপরে
5টা না 6টা পাতা ছিল, যে পাতাটা ট্রান্সপারেন্ট প্রিন্টেড পাতা। দ্যাট মিন্স প্রথম পাতাটা যখন দেখতাম, ভিতরে 6টা পাতার উপরে একদম পুরো একটা মানুষের বডি। তো প্রথম পাতাটা উল্টে পড়ে বডিটার পিছনে যে রিবসগুলা কাটা, তারপরে ভিতরে কোথায় লাঞ্চ, কোথায় হার্ট, কোথায় কিডনি, এইটার উপরে ছবিটা। তার দ্বিতীয় তৃতীয় পাতাটা উঠালে পরে সেই কিডনিটার উপরে যে সমস্ত নাড়িভুঁড়ি ছিল সেটা ভেদ করে ভিতরের জায়গাটা, একদম প্রপার জায়গাটায় সেই কিডনিটা দেখালো। তারপরে পাতাটা উঠালে পরে কোথায় হার্ট সেটা দেখালো। এই যে পড়াশোনার যে একটা বডি সায়েন্সের যে একটা চ্যাপ্টার, বড় অদ্ভুত। আরেকটা বই ছিল সায়েন্স অ্যান্ড লাইফ, এটা আমাদের প্রাইমারি স্কুল লেভেলের ছিল। সায়েন্স অ্যান্ড লাইফ মিনস ওইটার মধ্যে দেখতাম যে কিভাবে ঝড় হয়। এটাও খুব ছবিপূর্ণ, পুরো বইটা ছবি দ্বারা। তো একটা মেয়ে ছিল, ইয়াং মেয়ে, সে একটা ডান্স করছিল, যে ড্যাফোডিল ছবিটা যেভাবে পাহাড়ের পাদদেশে একটা ড্যাফোডিল ফুটে ওঠে, সেই 2টা পাতা এবং মেয়েটার ফেসটা ওই ড্যাফোডিল যেভাবে নাচানাচি করছে, মেয়েটা ওইভাবে ডান্স করতেছে। তারপরে ঝড়ের ছবি, পাহাড়ের ছবি, নদীর ছবি, সমুদ্রের ছবি, এই সমস্ত জায়গা না গিয়েও ছবিগুলো দেখে ভিতরে তৃপ্তি পেতাম। এই বইগুলার পড়াশোনার যোগ্যতাটা হয় নাই, কিন্তু বাবা ভেবেছিল যে ছেলেপেলেরা এতগুলি সন্তান আদি হয়েছে, হয়তো বা বইগুলি পড়ে পণ্ডিত হয়ে যাবে। কিন্তু বাবার সেই স্বপ্নটা হলো না। কারণ আমি এখনকার সমাজের বাবাদের বলি, ফিডিংস সেভ দ্য লাইফ, বাট এডুকেশন ইজ এভরিথিং। আমাদের বাবা আমাদের খাবারের ব্যবস্থা করে এই জীবনটাকে শেষ করে দিয়েছে, কিন্তু এডুকেশনটা হয় নাই। এই জন্য আজকে তোফায়েল আহমেদ মারা গেছেন, আওয়ামী লীগের বিরাট নেতা, কিন্তু এ যে কত বড় সন্ত্রাসী, এ যে কত বড় ডাকাত, 72-73 যারা পার করছে তাদের নেই। এই জাসদকে তিলে তিলে ধ্বংস করছে তোফায়েল আহমেদ আর মাহবুব এসপি। এগুলি যে কবরে যাওয়ার আগে, কবরে পর্যন্ত আমার মনে হয় এদেরকে না নেওয়াই উচিত। কারণ কবরে গেলে তো আরো বিষাক্ত অবস্থাপন্ন হবে। কারণ স্বাধীনতা প্রিয় যে মুক্ত আত্মাগুলিরই এরা এরকম হত্যা করছে। ধিক তোফায়েল আহমেদ, ধিক মাহবুব এসপি, ধিক্কার জানায় এই সমস্ত লোকদেরকে। যাই হোক, ভিডিও বড় হচ্ছে। আমি আমার বাবার সেই একটা ভুল সিদ্ধান্তের কথা বললাম। আমি জানি না ভিডিওটা আবার দেখবেন কি না, এবং ধন্যবাদ সবাইকে।